নমস্কার, জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাই। একসময় আমাদের এই রাজ্য ছিল প্রগতির এক অবিচ্ছিন্ন উপাখ্যান। স্বাধীনতা সংগ্রাম থেকে তেভাগার লড়াই, ভূমি সংস্কারের অপারেশন বর্গা থেকে সিলিকন ভ্যালির প্রতিচ্ছবি সেক্টর 5। সে ছিল এক স্বপ্নীল যাত্রা। আর বামফ্রন্টের বিকেন্দ্রীকরণের মডেল, সে তো ছিল সারা দেশের পথপ্রদর্শক। কিন্তু কালের কি অদ্ভুত পরিহাস, এই মডেল রাজ্য আজ গোটা দেশের ঘৃণার পাত্র। এখন পশ্চিমবঙ্গকে লোকে চেনে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মডেল হিসেবে, মানে দুর্নীতি শেখার সেরা পাঠশালা। আর শুনুন, এখানে কোনো ছোটখাটো চুনোপুটি নয়, দুর্নীতির এই গৌরবময় কাহিনীর নেপথ্যে নাকি স্বয়ং মুখ্যমন্ত্রী। কিভাবে এত নিচে নামলোর বাংলা? কোন ভাষা চাই, প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। চলুন ইতিহাসের পাতা উল্টে উন্নয়নের এই যাত্রাপথের পথিক হই। এই কালো অধ্যায়গুলির নামগুলো তো এক একটি জাদুকরী মন্ত্র, শুধু উচ্চারণ করলেই সব ভেসে ওঠে। শুরু হোক সেই স্মরণীয় তিথি দিয়ে। 6 নভেম্বর 2011, ভবানীপুর থানা। সেদিন আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী দাঙ্গায় অভিযুক্ত দুজন নিষ্পাপ দুষ্কৃতীকে ছাড়িয়ে আনতে সশরীরে থানায় হাজির হয়েছিলেন। আর আমরা বুঝেছিলাম খেলা সবে শুরু হলো, খেলা হবে। বুদ্ধদেব ভট্টাচার্য বললেন, অন্ধকারের জীব এই দুষ্কৃতীরা বুঝতে পেরেছে, এই সরকার ওদেরই। 6 ফেব্রুয়ারি 2012, পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড। দলবদ্ধ ধর্ষণের শিকার হলেন সুজেট জর্ডান। তদন্তের শুরুতেই মুখ্যমন্ত্রী বললেন ধর্ষণ হয়নি, কিন্তু পুলিশ আধিকারিক দময়ন্তী সেন তদন্ত করে বললেন ধর্ষণ হয়েছে। কি বলে? কার্টুন কাণ্ড। 12 এপ্রিল 2012, কার্টুন কাণ্ডে ইমেলে একটি কার্টুন ফরওয়ার্ড করার দায়ে যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে হেনস্থা করা হয় এবং রাতভর থানায় বসিয়ে রাখা হয়। তাকে থানা থেকে জামিনও দেওয়া হয়নি। 22 মে 2012, শুধুমাত্র একটি টিভি টক শোতে আরাবুল ইসলামকে নিয়ে প্রশ্ন করাতে মমতা ব্যানার্জি প্রেসিডেন্সি কলেজের ছাত্রী তানিয়া ভারদ্বাজকে মাওবাদী বলে দেগে দেন। This is wrong. I am not. I cannot reply the CPM question. They are the Maoist students. আর ওই বছর আগস্ট মাসে একইভাবে এক চাষি শিলাদিত্য চৌধুরী সারের দাম বেড়েছে কেন তা জিজ্ঞাসা করায় প্রকাশ্যে জনসভায় তাকে মাওবাদী বলে চিহ্নিত করে। অক্টোবর 2012, হলদিয়া থেকে চালু বিদেশি সংস্থা বিদায়। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূল সরকার এবং দল হলদিয়া বন্দর থেকে মাল খালাসে যুক্ত ভারত এবং ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি হলদিয়া বাল্ক টার্মিনাল প্রাইভেট লিমিটেডকে সরে যেতে বাধ্য করে। এপ্রিল 2013, সারদা কাণ্ড। 2013 সালের এপ্রিল মাসে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা তছরূপের এই দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের নাম প্রকাশ্যে আসে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য ভাইরাল হয়। পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, গর্দ শিক্ষিত দল। রোজ ভ্যালি কেলেঙ্কারি 2013 সাল। সারদার মতো এই চিটফান্ড কেলেঙ্কারিও প্রকাশ্যে আসে 2013 সালে। তদন্তে জানা যায় গৌতম কুণ্ডুর এই সংস্থা প্রায় 15,000 কোটি টাকার বেশি অর্থ অবৈধভাবে সংগ্রহ করেছিল। 2 এপ্রিল 2013, শহীদ হলেন সুদীপ্ত গুপ্ত। কলেজে গণতন্ত্র ফেরানোর দাবিতে আন্দোলন করার অপরাধে পুলিশি হেফাজতে তার মৃত্যু হলো। 7 জুন 2013, কামদুনি কাণ্ড। কয়েকদিন পর জনদরদি মুখ্যমন্ত্রী সেখানে গেলেন এবং যা হলো তা ইতিহাসের অংশ। প্রবল জনরোষের মুখে পড়লেন তিনি। সমালোচনায় বিরক্ত মুখ্যমন্ত্রী গ্রামবাসীদের চুপ করে থাকতে বললেন, কিন্তু গ্রামবাসী পাল্টা চিৎকার করে বললেন, আপনি চুপ।
ভাই আপনি বেশি কথা বলবেন না, মনে হচ্ছে আপনি কোনো রাজনীতি করবেন না। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ কেলেঙ্কারি 30শে নভেম্বর 2013। প্রায় 200 কোটি টাকার মতন এই কেলেঙ্কারিতে কাজ নেই বা খুব কম কাজ হয়েছে এমন প্রকল্পগুলোর জন্য বিপুল অর্থ হিসেব ছাড়াই দেওয়া হয়েছে। ইডির অনুসন্ধান বলেছে পর্ষদকর্তা গোদালা কিরণ কুমার ঘুষ নিয়েছেন, কিন্তু গ্রেপ্তার হওয়ার পর এহেন কিরণ কুমার গোদালার পাশেই দাঁড়িয়ে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। নারদা কেলেঙ্কারি 2016। ঘুষের বিনিময়ে ব্যবসায়িক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাত পেতে ঘুষ নিচ্ছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় সহ 12 জন তৃণমূল নেতা। এই ভিডিও প্রকাশ্যে আনা হলে চমকে ওঠে পশ্চিমবঙ্গ, চমকে ওঠে বাকি ভারত সহ বাংলার সঙ্গে যোগসূত্র আছে এমন বহিঃপৃথিবী। সেটিং এর উজ্জ্বলতম নমুনা হিসেবে যাদের জেলে থাকার কথা তারা এখনো জেলের বাইরে। আর ঘুষখোর শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বিজেপি বোঝালো সেটিং এর ট্রেডিশন সমানে চলছে। আমফানের ত্রাণ চুরি মে 2020। 2020 সালের মে মাসে ঘূর্ণিঝড় আমফান প্রবল আঘাত আনে এই রাজ্যে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর আসরে নামেন তৃণমূলের স্থানীয় নেতারা, শুরু হয় ত্রাণ লুট। ক্ষুব্ধ মানুষ ওই সমস্ত এলাকায় তৃণমূল নেতাদের ঘিরে ধরে কৈফিয়ত চান এবং চুরির শাস্তি হিসেবে কান ধরে উঠবোস করান। কয়লা কেলেঙ্কারি জুন 2021 সাল। কয়লা হলো পরিবারের সম্পত্তি। বাংলার মাটিতে প্রায় 15,000 কোটি টাকার অবৈধ কয়লা খনন ও চুরির মতো ক্ষুদ্র একটা ঘটনা, এ কি সামান্য কথা? ইডি এবং সিবিআই এর নামে কেন্দ্রীয় সরকারের কিছু পেটোয়া সংস্থা নাকি খোঁজ নিয়ে দেখেছে এই চুরির তারগুলো গিয়ে ঠেকেছে সরাসরি শাসক পরিবারের অন্দরমহলে। স্বাধীন এজেন্সির নাট্যশালা, সেটিং এর মহামন্ত্র। এখন আসি এই নাটকের সবচেয়ে মজাদার অংশে। অন্য রাজ্যে সামান্য একজন মুখ্যমন্ত্রী যেমন কেজরিওয়াল বা সরেন যখন দুর্নীতি করেন তখন মোদিজির বীরত্ব দেখে কে? তারা দ্রুত ছুটে যায়, হাতকড়া পরান আর গণতন্ত্রের পবিত্র মঞ্চে আইনের শাসন প্রতিষ্ঠা করেন। কিন্তু বাংলার যুবরাজ এবং 15,000 কোটি টাকার কয়লা চুরি, সেখানে এদের স্বাধীনতার স্পর্ধা হঠাৎ যেন ঠান্ডা ঘরে চলে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও জেলের বাইরে কেন? কারণটা তো আপনারা ফিসফিস করে বলছেন। এ রাজ্যের খেলাটা চলে অন্য এক অদৃশ্য শক্তির ইশারায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি আরএসএস এর দুর্গা। সেই সেটিং এর পবিত্র বন্ধন এমন জাদুকরি যে কয়লার কালো ধোঁয়াও এই পরিবারের গায়ে লাগে না। মইদুল মিদ্যা 11 ফেব্রুয়ারি 2021 সাল। শিক্ষা ও বেকারদের কর্মসংস্থানের নিশ্চয়তা এবং রাজ্য সরকারের মানুষ মারা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কলকাতায় মিছিলে যোগ দিয়েছিলেন ডিওয়াইএফআই কর্মী মইদুল মিদ্যা। বিনা প্ররোচনায় ওই শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করে মমতা ব্যানার্জির পুলিশ। গুরুতর অসুস্থ হয়ে নার্সিং হোমে ভর্তি হন তিনি। 15 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। শহীদ হন মইদুল মিদ্যা। আবাস যোজনা জালিয়াতি মার্চ 2022। গৃহহীন গ্রামীণ গরিব মানুষের বাড়ি তৈরির প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতির ঘটনা সামনে আসে। প্রকাশ্যে তৃণমূল নেতাদের দেদার তহবিল চুরি এবং গরিব মানুষের পরিবর্তে দোতলা বাড়িওয়ালা তৃণমূল নেতাদের বাড়ি তৈরির বরাদ্দ পাইয়ে দেওয়ার খবরে স্তম্ভিত হয়ে যায় বাংলার মানুষ। গরু পাচার কেলেঙ্কারি আগস্ট 2022। 2022 সালের আগস্ট মাসে অবৈধভাবে গরু বাংলাদেশে পাচারের এক বড় কেলেঙ্কারি ফাঁস হয় এ রাজ্যে। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে হাজতে যেতে হয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির প্রিয় পাত্র কেষ্ট, বীরভূমের অনুব্রত মণ্ডলকে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। স্যালাইন কেলেঙ্কারি 10 জানুয়ারি 2025। 2025 সালের পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ ঘটনা ঘটে। এক 22 বছর বয়সী মহিলাকে সিজারের পর মেয়াদোত্তীর্ণ রিঙ্গার ল্যাকটেট ইনফিউশন স্যালাইন দেওয়া হয়, তিনি মারা যান। ওই রাত্রে ওই হাসপাতালে আরো 4 জন গর্ভবতী মহিলা সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিলেন। তাদের পরিবারের অভিযোগ তাদেরও মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়। 4 মাস পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে আরো এক রোগিনীর মৃত্যু হয়।
শিক্ষায় নিয়োগ দুর্নীতি স্বাধীনতার পর বাংলার সবচেয়ে বড় মাপের দুর্নীতির ঘটনা। অভিযোগ, প্রাথমিক স্তরে এবং মাধ্যমিক স্তরে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়। এই পাহাড় প্রমাণ দুর্নীতির মাস্টার মাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এই ঘটনায় একাধিক এমএলএ এবং এসএসসির কর্তা, প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তা গ্রেপ্তার হন। মুখ্যমন্ত্রীর পরিবার এবং তার ভাইপোর বিরুদ্ধে এই ঘোটালায় যুক্ত থাকার জোরালো অভিযোগ ওঠে। 18 ফেব্রুয়ারি 2022 হাওড়ার আমতা থানার শরীফপুর গ্রামে এনআরসি বিরোধী আন্দোলনের ছাত্রনেতা আনিস খানের রহস্যজনকভাবে মৃত্যু হয়। সাম্প্রদায়িক রাজনীতির বিরোধী মুখ হিসেবে পরিচিত আনিসকে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা বাড়িতে ঢুকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। রেশন কেলেঙ্কারি, নভেম্বর 2023 রাজ্যের গণবন্টন ব্যবস্থায় বিপুল অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, প্রায় 1000 কোটি টাকার গড়মিল রয়েছে এই কেলেঙ্কারিতে। এখন তিনি জামিনে মুক্ত। তৃণমূল নেতারা কখনো জেলে থাকেন, কখনো বেলে থাকেন। তামান্না খাতুন খুন, 23 জুন 2025 একটি উপনির্বাচনের বিজয় মিছিল থেকে ফেরার পথে বাড়ির উঠোনে থাকা 9 বছর বয়সের তামান্নাকে লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল বাহিনী। ঘটনাস্থল নদিয়া জেলার কালীগঞ্জ থানা এলাকা। বোমার আঘাতে বাড়ির উঠোনে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। সিপিআইএম সমর্থক পরিবারের ছোট্ট তামান্নাকে হত্যা করার প্রতিবাদে উত্তাল হয় বাংলা। 9 আগস্ট 2024 31 বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয় আরজি কর হাসপাতালে। কর্মক্ষেত্রে কর্তব্যরত একজন চিকিৎসকের এই মৃত্যু নাড়িয়ে দেয় গোটা পৃথিবীকে। দুনিয়া জুড়ে মানুষ পথে নামেন, নতুন ইতিহাস তৈরি হয়। মেডিকেল শিক্ষা ব্যবস্থার নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভয়া। আরএসএস এর দুর্গা মমতা ব্যানার্জির লক্ষ্যটা সংঘের সঙ্গে অভিন্ন। মনুবাদের বিধান অনুযায়ী মেয়েদের শিক্ষা ব্যবস্থা থেকে দূরে রাখো। কেন্দ্র এবং রাজ্য সরকারের এই যৌথ ভাবনার রূপায়ণ নিয়ে প্রশ্ন অনেক। 100 দিনের বকেয়া মজুরি পাবে না শ্রমিকরা? মিড ডে মিলের কর্মীদের যথার্থ মজুরি তারা আর কবে পাবে? কবে দেবে রাজ্য সরকার এই সমস্ত প্রশ্নের উত্তর? কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? সেসবের উত্তর দেওয়ার কোনো দায় মুখ্যমন্ত্রীর নেই। তিনি 11 জন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হলে বা হাজার হাজার মানুষ বানভাসী হয়ে অসহায় হয়ে পড়লে ভ্রুক্ষেপ করেন না। মেতে থাকেন আমোদে, তাল মেলান প্রমোদে। কাটোয়া থেকে মধ্যমগ্রাম, হাঁসখালি থেকে জলপাইগুড়ি, গাইঘাটা থেকে কসবা, রাজ্যের শাসক দলের একটাই মোডাস অপারেন্ডি। নারী নির্যাতন করো, ধর্ষণ করো, মহিলারা আক্রান্ত হলে তাদের সম্ভ্রম ইজ্জতে হাত পড়লে গোটা সমাজে আতঙ্কটা বহুগুণ বেড়ে যাবে। কোণঠাসা হবে প্রতিবাদ। বসিরহাট হোক বা নৈহাটি হোক বা ধুলাগড়, দাঙ্গা লাগিয়ে সন্ত্রস্ত করো প্রান্তিক এবং সংখ্যালঘু মানুষকে। আতঙ্ক দ্বিগুণ করে মেরুকরণ করো। কিন্তু আর কতদিন চলবে এসব? আমরা কি আরো চলতে দেব এই বর্বরতা? রুখে দেব না এই অত্যাচারকে? যা চলছে তা কি চলবে? Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.